মস্তিষ্কে যদি ডেঙ্গির বা চিকুনগুনিয়ার এক্সট্রিম ফেজে অ্যাটাক করে তখন অজ্ঞান হয়ে যায়, এরকম যে কোনো আউট অফ দ্য বক্স সিমটমস থাকলে তখন অবশ্যই হাসপাতালে বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই দুটো রোগের ক্ষেত্রে কারা আসলে ঝুঁকির মধ্যে আছেন? দুটো রোগের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বয়স যাদের একদম কম অর্থাৎ শিশুরা, বৃদ্ধরা, গর্ভবতী মায়েরা এবং যাদের ক্রনিক ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা হার্টের ডিজিজ, কিডনির ডিজিজ, তারা অন্যান্য যে কোনো মানুষের চেয়ে যে কোনো রোগের ক্ষেত্রেই বাট এটার জন্য বেশি ঝুঁকিতে থাকেন। আচ্ছা, কেন আমরা এদেরকে ঝুঁকির মধ্যে রাখছি? তার কারণ হচ্ছে এদের ইমিউনিটিটা কম। বৃদ্ধ বয়স এবং শিশুদের ডেফিনেটলি অ্যান্টিভাইরাল যেসব ইমিউন সিস্টেম আছে সেগুলি অতখানি ভালো কাজ করে না। গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকির বড় কারণ হচ্ছে যে কোনো গর্ভবতী মায়েরই ইমিউন সিস্টেম খারাপ থাকে। এছাড়াও মায়ের থেকে গর্ভের যে শিশু তার মধ্যেও এই রোগ ছড়াতে পারে এবং কমপ্লিকেশন তৈরি করতে পারে। আচ্ছা। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তো অবশ্যই যাদের ডায়াবেটিস তাদের ইমিউনিটি কম, যাদের হার্টের অসুখ আছে এরকম রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসপিরিন নামক ওষুধ খেতে হয় যেটা প্লেটলেটকে অক্ষম করে দিয়ে রক্ত যাতে জমাট বেঁধে না যায় তাদের সেই ভাবে কাজ করে। সো এরা বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আচ্ছা, সাধারণত এই ধরনের জ্বর হলে কখন ডাক্তারের কাছে কিংবা চিকিৎসকের কাছে যাওয়া উচিত? কারণ এমনিতেই দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে রোগীর আধিক্য আছে, বেড খালি পাওয়া যায় না। সেক্ষেত্রে কি জ্বর হলেই একজন চিকিৎসকের কাছে যাবেন কিংবা হাসপাতালে যাবেন? ডেঙ্গু বা চিকুনগুনিয়ার জ্বর তো আসলে হবেই, কিন্তু সিভিয়ারিটি যদি খুব বেশি না হয় তখন হাসপাতালে গিয়ে যে শিরাপথে স্যালাইন নেওয়া বা অন্যান্য ওষুধ দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু হয় না। আমরা একটু আগে যে আমাদের ওয়ার্নিং সাইন্সগুলির কথা বলছিলাম যে এমন অনেক জ্বর উঠেছে এবং প্রচণ্ড দুর্বল যে খেতে পারছেন না, যে কোনো পথে ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, জন্ডিসের মতো দেখা যাচ্ছে, পেটে প্রচণ্ড ব্যথা, ডায়রিয়া, বমি হচ্ছে, এই সব যখন হবে অনেকের অন্যান্য সিমটমসগুলি যেমন মস্তিষ্কে যদি ডেঙ্গির বা চিকুনগুনিয়ার এক্সট্রিম ফেজে অ্যাটাক করে তখন অজ্ঞান হয়ে যায়, এরকম যে কোনো আউট অফ দ্য বক্স সিমটমস থাকলে তখন অবশ্যই হাসপাতালে বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। বাট সাধারণ জ্বর হলেই যেতে হবে, এটা আসলে বার্ডেন তৈরি হয় হাসপাতালে বা ডাক্তারের চেম্বারে না যাওয়াই ভালো। আচ্ছা, আমরা যে বলি যে পেপটিক আলসার ডিজিজ, সাধারণ ভাষায় যেটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বলে, এই পেপটিক আলসার ডিজিজ যদি রোগীদের থাকে সেক্ষেত্রে কি তার এক্সট্রা কোনো কশাস হওয়ার কিংবা সতর্ক হওয়ার প্রয়োজন আছে? কারণ সেক্ষেত্রে কি তার ব্লিডিংয়ের কোনো চান্স আছে ডেঙ্গুর ক্ষেত্রে? ডেঙ্গুর জন্য আলাদা করে ব্লিডিংয়ের কোনো চান্স নাই। ডেঙ্গুতে যেটা সমস্যা হয় যে ব্লিডিং শুরু হলে সহজে বন্ধ না হতে পারে। সো পেপটিক আলসার ডিজিজের বা গ্যাস্ট্রিকের রোগীদের স্বাভাবিকভাবে আমরা যেসব পরামর্শ দিয়ে থাকি যে যেসব খাদ্য খেলে তাদের অ্যাসিডিটি বাড়ে সেগুলি কম খাওয়া বা গুরুপাক খাদ্য পরিহার করা, অ্যান্টি আলসারেন্ট ওষুধপত্র ব্যবহার করা, সেই স্বাভাবিক নিয়ম পালন করলেই চলবে। আচ্ছা, কিছু লক্ষণের কথা বললেন যে যেটা থেকে হয়তো আলাদা করা যায় যে এটা ডেঙ্গি না চিকুনগুনিয়া, কিন্তু যখন চিকিৎসকের কাছে আসেন একজন রোগী, আপনাদের কি কোনো পরীক্ষা আছে যেটার মাধ্যমে আসলে একদম নিশ্চিত হওয়া যায় যে এটা ডেঙ্গি কিংবা এটা চিকুনগুনিয়া? অবশ্যই। ডেঙ্গুর জন্য ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, RT-PCR এবং অ্যান্টিবডি প্রথম সপ্তাহে NS1 অ্যান্টিজেন এবং RT-PCRটা করলে ফলাফল পাওয়া যায়। প্রথম সপ্তাহের পরে দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যান্টিবডি করতে হয়। চিকুনগুনিয়ার ক্ষেত্রেও সেম, শুধু ওখানে NS1 অ্যান্টিজেন নাই, এখানে RT-PCR প্রথম সপ্তাহের পরে অ্যান্টিবডি এটা টেস্ট করা। তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা চিকিৎসকদেরও মাথায় রাখতে হবে যে সব সময় সব টেস্ট পজিটিভ আসে না। যেমন 3 দিনের পরে সাধারণত NS1 নেগেটিভ হয়,
আবার আরটিপিসিআর অনেক সময় 5 দিনের পর থেকে তৈরি হতে মানে পজিটিভ আসা শুরু করে। মাঝখানে যদি আমরা ওই উইন্ডো পিরিয়ডটা করি, অথবা একদম জ্বর হয়েছে আমি সাথে সাথে চলে গেলাম টেস্ট করাতে, এরকম সময়গুলিতে কিন্তু ফলস নেগেটিভ টেস্ট হয়। সো এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।